একটি সুখ, শান্তি এবং সমৃদ্ধপূর্ণ সমাজ আমরা প্রত্যেকে কামনা করি, কিন্তু এই সমাজ গড়ার লক্ষ্যে যেটি প্রধান অন্তরায় তা হলো নেশার করাল গ্রাস। এই সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই অবহিত আছি, কিন্তু এই সচেতনতার প্রসারকে আরও বৃদ্ধি করার জন্য ইউনাইটেড নেশনস 26শে জুনকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগস এবং ইলিসিট ট্রাফিকিং হিসেবে ঘোষণা করেছে। এই নেশা শুধুমাত্র ভারতবর্ষে নয়, পুরো পৃথিবীতেই একটি জ্বলন্ত সমস্যা। বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই সমস্যার সাথে মোকাবিলা করছে। আমাদের দেশেও হচ্ছে এবং আমাদের রাজ্যও সেই সমস্যাগুলো নিরসনের চেষ্টা করছে। ড্রাগ বিরোধী যে অভিযানগুলো রয়েছে এবং জনসচেতনতা, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে কী তার অবস্থান, এ নিয়েই আজকে আমাদের আলোচনা। নমস্কার, চর্চায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের আলোচনায় আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী জয়ন্ত ভট্টাচার্য। স্যার, আপনাকে স্বাগত জানাই। স্যার, আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে একটা কাইন্ড অফ অ্যাওয়ারনেস এগেনস্ট ড্রাগস। তো এই যে নেশার করাল গ্রাস বা কীভাবে তার ইম্প্যাক্ট হচ্ছে, এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। বিভিন্ন পত্রপত্রিকায় কিংবা টেলিভিশনে কিংবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে আমরা সেটা জেনেছি কম বেশি। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য থাকবে যে ত্রিপুরার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার যে সিনারিও সেটাকে একটু অ্যানালাইজ করার। প্রথমেই যে ত্রিপুরার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে এই সিচুয়েশনটা ঠিক এখন কি, যে নেশা বিরোধী অভিযান বা ড্রাগস তার যে ট্রাফিকিং, তার সিনারিওটা যদি আপনি প্রথমে একটু বলেন। আচ্ছা, তো সেটা বলার আগে আমি একটু মানে সারা পৃথিবীর অবস্থাটা মানে বলছি। একটা হচ্ছে যে আপনি বলেছেন যে 26শে জুন নেশা বিরোধী মানে ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ড্রাগ ট্রাফিকিং এর বিরুদ্ধে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। তো এই যে সিদ্ধান্তটা, হ্যাঁ, সেটা 1987 সালের 7ই ডিসেম্বর ইউনাইটেড নেশনস এই সিদ্ধান্তটা নিয়েছিল। হ্যাঁ, তাহলে এটা দেখা যাচ্ছে যে অনেক দিন আগে থেকেই হ্যাঁ এই সমস্যাটা পৃথিবীকে জর্জরিত করছিল। এবং ইদানিংকালের যে একটা রিপোর্ট, সেটাতে দেখা গেছে যে এই যে ড্রাগ ইত্যাদি নিয়ে যে ব্যবসা হচ্ছে, কারণ সারা পৃথিবীতে বিভিন্ন ড্রাগ লর্ডসরা রয়েছে বা ড্রাগ মাফিয়াস। মানে ভাবতে অবাক লাগে যে 300 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হচ্ছে অফিসিয়ালি, মানে যতটুকু পাওয়া গেছে। তো আমার মনে হয় আরও বেশি হচ্ছে। এবং সারা পৃথিবীতে আপনি দেখবেন যে বিভিন্ন দেশের মধ্যে যখন চুক্তি হয় তখন যে মানে জিরো টলারেন্স টুয়ার্ডস ড্রাগস, হ্যাঁ, এটা এরকম অনেক চুক্তি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সেটা হয়েছে, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, কিন্তু তারপরেও সেটা মানে আটকানো যাচ্ছে না। এবং এই যে সাউথ ইস্ট এশিয়াতে আমরা যদি দেখি যে এই ড্রাগসগুলো মূলত আসছে বা এই ড্রাগসগুলো তৈরি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে। আচ্ছা, এই মিয়ানমারের সঙ্গে আমাদের মিজোরাম এবং মণিপুরের একটা বর্ডার রয়েছে। হ্যাঁ, এবং বর্ডার রয়েছে আমাদের যে প্রতিবেশী দেশ, হ্যাঁ, বাংলাদেশেরও। তাহলে আপনি দেখুন যে একটা ম্যাপটার দিকে যদি আপনি তাকান, হ্যাঁ, তাহলে ভারতবর্ষের নর্থ ইস্টের মণিপুর রাজ্য, মিজোরাম এবং একটা বাংলাদেশের একটা বিশাল জায়গা নিয়ে ওদের সঙ্গে এই যে সীমান্ত রয়েছে, এবং এই সীমান্তে একটা যেমন পাহাড়ি রাস্তা ইত্যাদি আছে, আবার সমুদ্র ইত্যাদি আছে। তাহলে ডিফারেন্ট রুটস আছে, হ্যাঁ, সেই রুটস দিয়ে কিন্তু ড্রাগসগুলো আসছে। সেই ড্রাগসগুলো আসছে। তো এখন তাছাড়া গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা আমরা সবাই জানি। তো এই যে ড্রাগসগুলো আগে ভারতবর্ষে মানে নর্থ ইস্ট দিয়ে মানে উত্তর পূর্বাঞ্চল দিয়ে যে ঢুকতো, সেটা কিন্তু মূলত মণিপুর দিয়ে। হ্যাঁ, এবং মণিপুরের যে জায়গাটা হচ্ছে মোড়ে,
একটা ডিস্ট্রিক্ট আছে, আচ্ছা, হ্যাঁ, ওই দিক দিয়ে ঢুকে, হ্যাঁ, নানাভাবে এটা আসতো। এবং এই যে ড্রাগ মাফিয়ারা একটা ভেরি অর্গানাইজড, মানে তারা খুবই সংগঠিত, হ্যাঁ, এবং প্রত্যেক জায়গায় জায়গায় ওদের লোকেরা আছে আর কি। এবং তাদের কন্ট্রোলে আছে অনেকগুলো ছোট ছোট গ্রুপ। হ্যাঁ, কাজে এই ড্রাগসগুলো মানে ঢোকার পরে এটা বিভিন্নভাবে এটা ছড়িয়ে যায়, হ্যাঁ, এবং কেরিয়ারের মাধ্যমে ওরা বিভিন্ন রাজ্যে এটা পাঠিয়ে দেয়। আচ্ছা, তো মণিপুর দিয়ে এটা দেখা গেছে যে সেটা আসামে চলে যেত এবং পরবর্তীকালে এটা ত্রিপুরাতেও এসে যেত। আচ্ছা, এবং ত্রিপুরায় এসে গেলে কি হয়, সেটা বাংলাদেশেও পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এই হচ্ছে ব্যাপারটা। তারপর এখন সরকারি লেভেলে কিন্তু বিশেষ করে সিকিউরিটিরা, হ্যাঁ, মানে রাজ্য পুলিশ, বিভিন্ন রাজ্যের পুলিশ এবং বিএসএফ এবং আসাম রাইফেলস, কারণ আসাম রাইফেলস কিন্তু এই মানে মিয়ানমারের সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেটা আসাম রাইফেলস কিন্তু নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো তারা যখনই খুব অ্যাক্টিভ হয়েছে যে সেটাকে রুখতেই হবে, তখন দেখা গেল তারা এই ড্রাগস রুটটাকে চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, তাহলে কি হলো, তখন তারা মিজোরাম দিয়ে ঢুকে, হ্যাঁ, এটা প্রথমে এই বরাক ভ্যালি অঞ্চল দিয়ে ঢুকে, হ্যাঁ, কাছাড় দিয়ে ঢুকে, করিমগঞ্জ ইত্যাদি দিয়ে আমাদের চুরাইবাড়ি দিয়ে ত্রিপুরাতে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আবার ত্রিপুরা থেকে, হ্যাঁ, সেটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আবার বাংলাদেশ থেকে সেটা রোহিঙ্গিয়ারা রয়েছে, হ্যাঁ, সেটা আমি পরে একটু বিস্তৃত বলবো যে রোহিঙ্গিয়াদের মাধ্যমে এটা আবার চলে আসছে ভারতবর্ষেও, মানে বিভিন্ন রুটস ইউজ করে যখন যেটা সুবিধে হচ্ছে। তো যার ফলে কি হয়েছে যে ভারতবর্ষের যে বিভিন্ন সিকিউরিটি এজেন্সিগুলো, হ্যাঁ, তারা মানে একবার না অনেকবারই তারা একসঙ্গে বসে এগুলো রিভিউ করেছে এবং সেটাকে কিভাবে আটকানো যায় সেটা চেষ্টা করছে। হ্যাঁ, এবং বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সঙ্গে তারা মত বিনিময় করেছে এবং যাদের কাছে যে সমস্ত ইনফরমেশনস রয়েছে, এই যে ড্রাগ ট্রাফিকিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ ড্রাগ অ্যাবিউজ, হ্যাঁ, তাহলে ড্রাগ অ্যাবিউজ কথাটা কি, মানে ড্রাগ যারা সেবন করছে, তাহলে ড্রাগটা পাচ্ছে কোথা থেকে, হ্যাঁ, তাহলে তার একটা ট্রান্সমিশন রুট রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলছি ট্রাফিকিং। হ্যাঁ, তো কাজেই ট্রাফিকিংয়ের যে রুটটা, হ্যাঁ, সেই রুটটাকে যদি ভেঙে দেওয়া যায় বা ব্লক করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আর ড্রাগস আসবে না। আচ্ছা, তো ত্রিপুরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ড্রাগস আসার বিভিন্ন রুটস রয়েছে। একটা হচ্ছে যে বাংলাদেশে যেমন যাচ্ছে, আবার বাংলাদেশের মধ্য থেকেও আসছে, চুরাইবাড়ি দিয়েও আসছে, মিজোরাম দিয়ে জম্পু হিলসের দিক দিয়েও আসছে, হ্যাঁ, তাহলে দেখুন কতগুলো রুটস রয়েছে এবং সেটা দিয়ে ঢুকছে। এরকম কি কখনো সিচুয়েশন ছিল যে একটা সময় ত্রিপুরাকে শুধুমাত্র একটা করিডোর হিসেবে ব্যবহার করা হতো? ত্রিপুরাকে এখনো করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, কনজাম্পশন রেট, কিন্তু আমরা যদি বছর 10-15 আগে দেখি সেভাবে কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নেশার কবলে পড়েনি, যেটা বর্তমান সময়ে খুব দেখা যাচ্ছে। মানে আপনি বহু বছর ধরে এটা স্টাডি করছেন, একদম। তো এই যে ট্রানজিশনটা যদি আমাদের একটু তুলে ধরেন। তো এখন এই যে ত্রিপুরায় সেটা দেখা যাচ্ছে যে মানে ইয়াংম্যান যুবকদের মধ্যে সেটার আসক্তি বাড়ছে এবং টিনেজার ছাত্রদের মধ্যেও তার আসক্তি বাড়ছে বা বাড়ানো হচ্ছে। আচ্ছা, বাড়ানো হচ্ছে। আমি কোনো স্কুলগুলোর নাম বলবো না, ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে এগুলো আরো বেশি হচ্ছে, আমি জোর দিয়ে সেটা বলতে পারি। এবং তারা এই যে ড্রাগস, মানে এই সরকার ক্ষমতায় আসার পরে তারা জোর দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে, এবং এর জন্য কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছিল। একটা হচ্ছে যে ড্রাগসের মধ্যে হিরোইন, কোকেন এসব তো আছেই, আর ত্রিপুরায় নিজস্ব ড্রাগস তৈরি হয়, মানে নেশা সামগ্রী, সেটা হচ্ছে গাঁজা বা মারিজুয়ানা। আচ্ছা,
হ্যাঁ, এবং সেটা বাংলাদেশ সীমান্ত ঘিরে, হ্যাঁ, যে সমস্ত ফার্টাইল ল্যান্ড আছে যেখানে এগ্রিকালচার হতে পারতো, বা ফরেস্ট ল্যান্ড আছে, হ্যাঁ, যেখানে বনজ সম্পদ আমরা তৈরি করতে পারতাম, সেখানে গাঁজা গাছের চাষ করা হচ্ছে। এবং পত্রপত্রিকায় এটা অনেক মানে ফলাও করে প্রকাশিত হয়েছে যে কোথায় কবে গাঁজা গাছ কাটা হয়েছে, ধ্বংস করা হয়েছে, যখন সিকিউরিটি মানে বিএসএফ বা পুলিশ বা টিএসআর গেছে এগুলো কাটতে ধ্বংস করতে, তখন তাদের সঙ্গে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে সিকিউরিটির লোকদেরকে আক্রমণ করেছে, অনেক ক্ষেত্রে তারা আহত পর্যন্ত করেছে। এবং ত্রিপুরায় মানে 1000 কোটি টাকার গাঁজা ধরা হয়েছে, ডেস্ট্রয় করা হয়েছে, এবং সেটা প্রতিনিয়ত চলছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে গাঁজার একটা ব্যাপার যেটা তার নিজস্ব প্রোডাকশন রয়েছে ত্রিপুরায়, আরেকটা হচ্ছে যে হিরোইন, কোকেন, এরকম ইম্পোর্ট হয়ে আসছে। হ্যাঁ, এগুলো ইম্পোর্ট হয়ে আসছে। এখন ইয়াবা ট্যাবলেট, এইগুলো এখন এটা এত বেড়ে গেছে, এর অনেকগুলো সাইকোলজিক্যাল কারণ আছে। একটা হচ্ছে যে শিশুদেরকে মানে টিনেজ বয়েজ অ্যান্ড অল দিস থিং নেশার দিকে, কিন্তু তখন কি হয় তাদের মানসিকভাবে তাদের মধ্যে একটা বিদ্রোহ করার প্রবণতা থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং যে অন্যরকম কিছু মানে আমরা জীবনটাকে যেভাবে চালাতে চাই, হ্যাঁ, কিন্তু এর বাইরের জিনিসগুলোর প্রতি তারা অ্যাট্রাক্টেড হয়ে যায়। আপনি যদি দেখেন যে শুধুমাত্র যে যারা সিগারেট খেতে শিখেছে, বেশিরভাগ দেখবেন যে কেউ চাকুরি পেয়ে সিগারেট খেতে শুরু করেছে এরকম কম। হ্যাঁ, তারা স্কুল লেভেল থেকে, কলেজ লেভেল থেকে, মানে এটা একটা তাদের কাছে একটা ফান। হ্যাঁ, তারপর আমি নিয়ম ভাঙছি, হ্যাঁ, একটা সিগারেটে টান দিলাম, দিচ্ছেন এরকম। হেরোইন বা এসবের একটা হচ্ছে কি যে এটা যদি কেউ জোর করে 3 দিন খাইয়ে দেয় বা মানে এটা ইনজেকশন দিয়ে দেয়, তাহলে সে এডিক্টেড হয়ে যাবে, পাগল হয়ে যাবে পরে এই সময়ে এটা না পেলে। এখনকার যুগে দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ছায়াছবির মাধ্যমে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এক ধরনের পৌরসত্ব, এক ধরনের মাচোইজম প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে, যেটা খুব সাবভার্ট ওয়েতে টিন এজারদের মস্তিষ্কে প্রবেশ করানো হচ্ছে যে তুমি বাবা যদি এটা করো তাহলে কিন্তু তুমি আর 4-5টা পুরুষ থেকে তুমি আলাদা, সমাজের তুমি একটা জায়গায়। তো এই যে এফেক্ট যে করছে, এদেরকে কিভাবে বোঝানো যে না তুমি এটা করবে না, তুমি আর 4-5টা সাধারণ মানুষের মতো কি পদক্ষেপগুলো আমরা নিতে পারি? এক্স্যাক্টলি, আমি নাম বলছি না, ইউনিভার্সিটিতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিতে, বা এক সময়ে একটা ঝোঁক ছিল যে হিপি, আপনাদের, হ্যাঁ, তারা খুব বড় বড় লম্বা লম্বা চুল রাখতো, হ্যাঁ, এরকম, তারা বিদেশ থেকে এসেছিল, তারা এইসব, তারপর আমাদের দেশীয় হিপিরা তৈরি হলো। হ্যাঁ, তারা পাঞ্জাবি পরতো, অনেক সময় ছেঁড়া পাঞ্জাবি পরতো ইত্যাদি, হ্যাঁ, অনেক লম্বা চুল, এবং প্রায়শই ওরা গাঁজা খেত। এবং ইউনিভার্সিটিতে এই ঝোঁক, বাংলাদেশের ইউনিভার্সিটি মানে আমি বলবো বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে, এখানে সবচেয়ে বেশি ঝোঁক পাওয়া যাচ্ছে, এবং এই নিয়ে গান তৈরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সে অনেক গান, মানে ইউটিউবে সার্চ করলে আমরা অনেক গান, যে গাজার নৌকা চলে যাচ্ছে, হ্যাঁ, ও মীরাবাই, হ্যাঁ, এরকম অজস্র। তো এটা দুটো জিনিস হয়, একটা ফ্রাস্ট্রেশন থেকে হয়, আর একটা হচ্ছে নিয়ম ভাঙার প্রতিযোগিতা থেকে শুরু হয় প্রথম। আচ্ছা, মানে দে স্টার্টেড এজ এ ফান, কিন্তু পরবর্তীকালে এটা একটা জীবনের বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আপনি যেটা বলছিলেন যে এটাকে রোখার কি করে করা যায়, এই ইউনাইটেড নেশনস দেখেছে দুটো স্তরে আমরা সেটাকে রাখতে মানে আটকাতে পারি। প্রথম আপনি যেটা বলছিলেন যে রুটগুলোকে যদি ব্লক করে দেওয়া যায় যেখান থেকে আসছে, সেটা একটা। আর একটা হচ্ছে সামাজিক স্তরে সচেতনতার মাধ্যমে। এই দুটোই যদি আপনি একটু সমান্তরালভাবে বলেন। এই দুটোই মূলত, একটা হচ্ছে যে সিকিউরিটি এজেন্সি বা এরকম, আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সাংঘাতিকভাবে মোটিভেট করতে হবে। হ্যাঁ, যে মোটিভেট করাটা এত সোজা নয়। এমন একজন যুবককে আমি জানি যে সে নিজে একসময় এডিক্টেড ছিল, হ্যাঁ, কিন্তু সে এখন মানে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করছে এবং খুব ভালো কাজ করছে। এরকম একদম। তো এই যে মোটিভেশনটা কারা করবে?
সেটা কিন্তু একটা মানে বিশাল একটা প্রশ্ন। কারণ একটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা একদিন দুদিন ক্যাম্পেইন চালালাম, তারপর আমরা নিজেরাই উৎসাহ হারিয়ে ফেলি। কিন্তু এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন। হ্যাঁ, আর সিকিউরিটি ফোর্সের দিক থেকে এটাও হচ্ছে একটা মানে একটা কন্টিনিউয়াস একটা ওয়ার্ক। সবসময় খবরগুলো জোগাড় করা, তারপর সেখানে তাদেরকে অ্যারেস্ট করা, হ্যাঁ, তারপর সেই নেশা সামগ্রীগুলো পুড়িয়ে ফেলা বা ডিস্ট্রয় করে ফেলা, হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস। তো সিকিউরিটি ফোর্সের তারা কিন্তু একটা মানে রেগুলারলি সেই কাজটা করছে, কারণ এটা তাদের একটা ডিউটির মধ্যে পড়ছে, পার্ট অফ দেয়ার জব। হ্যাঁ। কিন্তু সামাজিকভাবে যখন আপনি করতে যাবেন, তখন তো একটা মোটিভেশন করার জন্য আপনাকে টিম লাগবে। একদম। হ্যাঁ, এবং টিম কিভাবে সেটা করতে পারে? একটা হচ্ছে জনে জনে বোঝানো, একটা হচ্ছে সেমিনার করা, হ্যাঁ, সিম্পোজিয়াম করা, হ্যাঁ, ইত্যাদি, পথনাটিকা করা, হ্যাঁ, তুলে ধরা যে একজন ব্রিলিয়েন্ট মানুষ, হ্যাঁ, কিভাবে এই নেশার ছোবলে পড়ে জীবনটাকে শেষ করে দিয়েছে, এবং তাকে ভালো করার জন্য ফ্যামিলি কতটুকু দায়িত্ব নিয়েছে, হ্যাঁ, তাদের পরিবারের কত রিস্ক নিয়েছে, অনেক ক্ষেত্রে তারা নিঃস্ব হয়ে গেছে, তারপর দেখা গেল যে এক সময় সে ইনভ্যালিড হয়ে গেছে। তো একজন যুবক যখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে, সে আবার ফ্যামিলির উপরে আরেকটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস জানতে চাই যে ত্রিপুরার পরিপ্রেক্ষিতে যে এজেন্সিগুলোর কথা বলছিলেন, ইনস্টিটিউশনগুলো, তো ত্রিপুরাতে এরকম কোন কোন ইনস্টিটিউট রয়েছে যারা সামাজিকভাবে কিংবা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় স্তরে এই প্রচারের কাজটা চালিয়ে যাচ্ছে? এগুলো মূলত যে খুব একটা ভলান্টারি অর্গানাইজেশনস দু একটা আছে। আচ্ছা। কিন্তু এটা যে একটা সাংঘাতিকভাবে হচ্ছে, হ্যাঁ, তা নয়। যেমন মণিপুরে যেমন সবচেয়ে বেশি ড্রাগ ইউজ হয়, অ্যাবিউজ হয় রেদার। আবার মণিপুরে প্রচুর পরিমাণে মদও খায়। তো তখন দেখা গেল যে নুপি মুভমেন্ট একটা হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, যে বাড়ির মহিলারা, হ্যাঁ, কারণ যদি নেশা যদি হয়, যদি ফ্যামিলি থাকে, তাহলে কিন্তু মহিলারা সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে। আপনি দেখবেন যে যিনি নেশা করছেন উনি এসে বউয়ের কাছে টাকা চাইছেন, ঠিক, কিন্তু বউ হচ্ছে হাউস ওয়াইফ, ও কোত্থেকে টাকা দেবে? হ্যাঁ, ও টাকা না দিলে ওকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, এক সময় এটা সাংঘাতিক, প্রায় মেরে ফেলার মতো অবস্থা হচ্ছে। হ্যাঁ, এরকম। আমি একটা উড়িষ্যার একটা ঘটনা আমি বলি। হ্যাঁ, যে সে একজন শ্রমিক, এটা মানে কাগজে বেরিয়েছিল। আচ্ছা। সে একজন শ্রমিক, সে নেশা করে, তো যাই হোক সকালের দিকে সে একটা কচ্ছপ ধরেছিল। আচ্ছা। তো কচ্ছপের মাংস দিয়ে নেশাটা করে, এবং কচ্ছপের মাংস নাকি খুবই সুস্বাদু। যদিও এটা একটা মানে ব্যান্ড অ্যানিমেল, মানে সেই দিক থেকে যাই হোক, তো একটা বিশেষ ধরনের কচ্ছপ, মানে সে মানে তাড়িয়ে তাড়িয়ে মদের সঙ্গে সেটা খাবে। হ্যাঁ, তো সেই মাংসটা রান্না করার সময় ওনার জন্য রান্না করে রাখা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, সেই মদ্যপায়ী মহারাজের জন্য। হ্যাঁ, তো সেই মাংসটা নাকি রান্না করার সময় সে পুড়িয়ে ফেলেছিল। আচ্ছা। তাতে টেস্ট নষ্ট হয়ে গেছে, এবং সেটা যখন ওনাকে দেওয়া হলো, উনি এক কামড় খেয়েই দেখেছে যে এটা পুড়িয়ে ফেলেছে। তার এত রাগ উঠেছে যে এমন মার মেরেছে, তার বউকে মেরেই ফেলেছে। এটা অসম্ভব একটা বিভীষিকাময় অধ্যায় আমাদের। এরকম বহু ঘটনা। তাহলে ফ্যামিলিতে যে মহিলারা এবং শিশুরা, ওরা হচ্ছে এই নেশার সবচেয়ে বড় শিকার। যিনি নেশা করছেন উনি একদিকে অত্যাচারীও হয়ে উঠছেন। আমরা বলতে পারি এক ধরনের প্যাসিভ ভিকটিম। হ্যাঁ, প্যাসিভ ভিকটিম ওরা একদম। আরেকটা আমি বলবো প্যাসিভ নয়, ডিরেক্ট ভিকটিম তারা। হ্যাঁ, সেই দিক থেকে তাদের জীবন তো ধ্বংস হচ্ছে। হ্যাঁ, ধ্বংস হচ্ছে। এবার জীবন ধ্বংসের বিষয় থেকে না, আরেকটা আমি বলে নিচ্ছি। তো মণিপুরের কথাটা বলছিলাম, তখন মণিপুরে মহিলাদেরকে বলা হয় নুপি। আচ্ছা। তো এই নুপি মুভমেন্ট একটা হয়েছিল, নামই নুপি মুভমেন্ট, সারা মণিপুরে সেটা ছড়িয়ে গিয়েছিল, এবং ওরা গিয়ে মদের ঠেক ভেঙে ফেলেছে। হ্যাঁ, বাড়িতে ওরা কনসাসনেস তৈরি করেছে, রেজিস্ট করেছে। ইজ দ্যাট থিং, মানে এটা একটা এক্সাম্পলারি মুভমেন্ট ছিল। হ্যাঁ, কিন্তু তারপরেও সেটাকে মানে মণিপুর এখনো নেশাসক্ত সাংঘাতিকভাবে। আমাদের ত্রিপুরায়ও একই কাজ চলছে।
হ্যাঁ একই রকম হচ্ছে, কিন্তু ত্রিপুরায় সেভাবে কিন্তু কনসাসনেস বিল্ড আপ করা যায়নি। আচ্ছা, এই যে বিষয়টা যে এই যে যারা নেশাগ্রস্ত হচ্ছেন, আগে একটা সময় দেখা যেত যেটা ধরুন আপনি একটু আগে বলছিলেন যারা মাদকাসক্ত কিংবা যারা গাঁজা খেতেন তাদের একটা ব্যক্তিগত একটা ঝোঁক ছিল, কিন্তু এতে সামগ্রিকভাবে সমাজের ক্ষতিটা হয়নি। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে শিরাপথে যে মাদক নিচ্ছে এর ফলে যে এইডসে আক্রান্ত এর সংখ্যা কিন্তু মারাত্মক রকমভাবে বাড়ছে, এবং যুব সমাজের মানে যুবক সম্প্রদায়ের ছেলেমেয়েরা, এবং কিছুদিন আগে আপনি বহু দশকের ধরে সাংবাদিকতা করছেন, ত্রিপুরাকে খুব ভালো করেছেন, আপনি নিশ্চয়ই অবাক হবেন যে কলেজ পড়ুয়া এবং শহরের খুব মানে মধ্যস্থানে অবস্থিত একটি কলেজের ছাত্রছাত্রীদের ব্যাগ থেকে কলেজের মধ্যে এই ধরনের সিরিঞ্জ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পাওয়া যাচ্ছে, যে এটা কতটা ভয়াবহ। এটা একটা সাংঘাতিক রকমের ভয়াবহ। আমি একদিন একটা দোকানে ওষুধ কিনতে গেছি, হ্যাঁ, তো ওই ছেলেটা তখন আমার পাশ দিয়ে ক্লাস 7-এর একটা ছেলে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়ে। আচ্ছা, হ্যাঁ, সে মানে ট্রাইবেল ছেলে, উপজাতি সম্প্রদায়ের। তো ছেলেটাকে দেখে মানে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর চেহারা। আচ্ছা, হ্যাঁ, বইয়ের ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি বললাম বাহ, হ্যাঁ, ছেলেটা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে খুবই ভদ্র ইত্যাদি। তো আমি বললাম বাহ, ছেলেটা তো খুব সুন্দর। সঙ্গে সঙ্গে ওষুধের দোকানি বললো যে হ্যাঁ সুন্দর ঠিকই, কিন্তু রোজ ওকে ড্রাগস নিতে হয়। হ্যাঁ, এবং ড্রাগস ও ছাড়া ও একদিনও সে চলতে পারে না এবং ইত্যাদি। আমি বললাম ড্রাগস পায় কোথায়? সে বলছে সঙ্গে সঙ্গে ও দেখিয়ে দিয়েছে যে এই চায়ের দোকানে ড্রাগস বিক্রি হয়, হ্যাঁ, এই মুদিমালের দোকানে বিক্রি হয়। হ্যাঁ, তাহলে একটা জিনিস হচ্ছে যে যারা ড্রাগস নিচ্ছে তারা কিন্তু এই চায়ের দোকান থেকে নিচ্ছে, মুদিমালের দোকান থেকে নিচ্ছে, বা এরকম কেরিয়ার আছে, হ্যাঁ, কিছু লোক এগুলো নিয়ে ঘোরে এবং ওরা জানে যে কারা খায়, তাদের কাছে রেগুলার কাস্টমার হিসেবে বিক্রি করে। হ্যাঁ, তো এটা আগে যখন আমরাও কলেজে পড়েছি তখন আমরা দেখেছি বন্ধুরা সূর্য জমিনের দোকানগুলো কতগুলো ছিল, সিগারেটের দোকান, ওখান থেকে গাঁজা নিয়ে আসতো, সিগারেটও নিয়ে আসতো, তারপর সিগারেটটা মুড়ে মুড়ে কিছু তামাক বের করে ফেলতো, তারপর গাঁজার সঙ্গে এটা মিশিয়ে আবার সেটা ঢুকাতো, হ্যাঁ, ঢুকিয়ে এটা খেত, রোল করত। মানে এইরকম। তো এই যে ইনজেকশন বা এরকম হেরোইন মানে একটা, এটা শরীর থেকে প্রথম রক্ত বের করে নেয়, তারপর সেটা মিক্স আপ করে আবার ইনজেক্ট করে। এইরকম কতগুলো, হ্যাঁ, কতগুলো নেশা আছে যে কি পয়সা ইউজ করে ইত্যাদি, রাংচার মতো কি ইউজ করে, নিচ থেকে আগুন দেয়, আগুন দিলে যে ধোঁয়াটা বের হয়, সেই ধোঁয়াটা জোরে টেনে নেয়, তাতেই নেশা হয়, সাংঘাতিক। তাহলে এই ধোঁয়াটা সেটা প্রকৃতিতেও যাচ্ছে। তো মানে এইরকম একটা অবস্থা। একেবারে যদি খুব মানে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যদি এই সমস্ত কিছুকে থামাতে হয়, মানে যেগুলো খুব ইফেক্টিভ মেজার্স, সেগুলো যদি আপনি একটু প্রেসক্রাইব করেন, যে একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস দেখুন, এবং সেটা সমস্ত ত্রিপুরার পার্সপেক্টিভটা, একটা জিনিস হচ্ছে যে মদ খাওয়াকে সবাই মানে কন্ডেম করে। হ্যাঁ, যে মদ খেয়ে যদি একটা যুবক যদি বাড়িতে যায় তাহলে তার মুখের মধ্যে গন্ধ পাওয়া যায়, সে টুলতে থাকে ইত্যাদি। হ্যাঁ, কিন্তু সে যদি একটা কফ সিরাপ খেয়ে যায় তাহলে তার মুখে গন্ধ পাওয়া যাবে না, পুলিশও তাকে কিছু করতে পারে না। আর ছেড়ে দিন কফ সিরাপের কথা, সে যদি ইয়াবা ট্যাবলেট আছে, এই ছোট ছোট একদম ওষুধের মতো, সে এটা দুটো যদি খেয়ে ফেলে তারপর তার সাংঘাতিক রকমের নেশা হয়। হ্যাঁ, মুখে গন্ধ নেই, কিছু নেই, হ্যাঁ, তাকে কেউ আইডেন্টিফাইও করতে পারছে না, মা বাবাও আইডেন্টিফাই করতে পারছে না। হ্যাঁ, বড় জোর ও বলবে আমার ঘুম পাচ্ছে, এইটুকুই। তো এর মধ্য থেকে সে নেশা করে। এখন এই যে মদের নেশাকে, হ্যাঁ, মানে না করে, হ্যাঁ, এই সমস্ত নেশাগুলো করছে, ইয়াবা ট্যাবলেট অমুক তমুক কতগুলো আছে, খেলে নেশা হয়। তো এখন একটা কথাই চালু হয়ে গেছে যে যারা মদ খায় তাদেরকে মদখোর, যারা গাঁজা খায় তাদেরকে গাঁজাখোর বলে। হ্যাঁ, তাহলে যারা ট্যাবলেট খায় তাদেরকে এখন বলা হয় বিচিখোর। আমাদের ল্যাঙ্গুয়েজে হ্যাঁ, বলা হয় বিচিখোর। হ্যাঁ, তো এইরকম। কিন্তু এর জন্যে যে একটা টোটাল যে মানে একটা সামাজিক আন্দোলন হওয়া দরকার, মা বাবাকেও সেন্সিটাইজ করা দরকার। একটা অ্যান্টি ড্রাগ যখন হয়, থেরাপি যখন দেওয়া হয়, তখন যে নেশা করছে তাকে শিক্ষিত করা হয়।
কিন্তু আমরা যদি মা বাবা গার্জিয়ানদেরকেও শিক্ষিত করতে পারি যে আপনি কিভাবে রেজিস্ট করবেন, হ্যাঁ, এইভাবে যে সাইকোলজিক্যালি আপনি কিভাবে তাকে ট্রিট করবেন, হ্যাঁ, এবং ফিজিক্যালি কি করবেন, হ্যাঁ, সেটা যদি করা যায়, কিন্তু সেটা তো কোনো মানে আমাদের ত্রিপুরা রাজ্যে অন্তত এরকম কোনো কর্মসূচি আমি দেখি না যে নেশাসক্ত ছেলেদের বা মেয়েদের, মেয়েরাও সাংঘাতিকভাবে নেশা করছে, হ্যাঁ, তাদের মা বাবাকে সেন্সিটাইজ করা, সেরকম কিছু নেই। মেয়েরা আবার কি করছে, মেয়েরাও এরকম বিচি খাচ্ছে, মানে ওই যে ইয়াবা ট্যাবলেট বা এরকম বা আরও কতগুলো ট্যাবলেট আছে, সবগুলো আমি নাম জানি না ওদের। এবং এটা ঘটনা যে এটা যখন খাবে, হ্যাঁ, অনেকের নাকি ওয়েট লস হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন এক্সকিউজ। যে মেয়েরা বলছে যে এটা খেলে ওয়েট লস হয়, তো আমার মধ্যে মোটাপন আছে, তো মোটা থাকলে তো সুন্দর হওয়ার জন্য ওরা এই নেশাটা মূলত ব্যক্তিগত মানসিক আনন্দ লাভ, এটাই হচ্ছে নেশার একদম প্রধানতম কারণ, বা নেশাসক্ত হওয়ার একদম প্রধানতম কারণ। কখনো ইচ্ছাকৃতভাবে, প্রথম হয়তো অনিচ্ছাকৃতভাবে বন্ধুদের পিয়ার প্রেশার, এটা সবচেয়ে বড় কারণ। তারপর আস্তে আস্তে হ্যাবিচুয়েট হওয়া, তার সঙ্গে ধাতস্থ হওয়া, তারপর সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আপনি যেটা বললেন যে পরিবারকে সচেতন করতে হবে, মা বাবা তরফ থেকেই এই উদ্যোগটা আসতে হবে। একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, এবং যেটা একদম না বললেই নয় যে বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা তো হবেই, যে বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, কিন্তু একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করে থাকি বা কোথাও না কোথাও অনালোচিত থেকে যায়, সেটা হচ্ছে যে পয়সার দিকটা তো আছেই। যারা পেডলার, হ্যাঁ, যারা খুব কম সময়ের মধ্যে অধিক টাকা মুনাফা করে নিচ্ছে, এই প্রসঙ্গটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। না, প্রথম কথা হচ্ছে যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এই যে পেডলারদেরকে ধরার দায়িত্ব, আমার মনে হয় যে একটা স্পেশাল ইন্টেলিজেন্স ফোর্স যদি তৈরি করা যায়, হ্যাঁ, যখন যে নেশা করছে সে পেডলারকে আইডেন্টিফাই করছে, ঠিক না, তার থেকে কিনছে বা সেই দোকানগুলো থেকে কিনছে, তাহলে একটা যদি একটা ইন্টেলিজেন্স ফোর্স যদি তৈরি করা যায়, হ্যাঁ, তারা তো অনায়াসে এই খবরগুলো কালেক্ট করতে পারবে এবং সেই জায়গায় তাদেরকে ধরতে পারবে। কিন্তু সেভাবে কিন্তু সেটা করা হচ্ছে না। এবং কয়েকজন পেডলারকে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যারা খাচ্ছে তাদের মধ্যে কম বেশি কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, কোনো না কোনোভাবে, হ্যাঁ, যে একটা ভালো ছাত্র বা সম্ভ্রান্ত করে ছেলে হয়েও তার মধ্যে অনেক রকমের ফ্রাস্ট্রেশন কাজ করছে। এটা হচ্ছে ফ্যামিলিতে হয় অনেক সময়, এবং এই ফ্যামিলি থেকে হয়তো মা বাবার মধ্যে ভালো সম্পর্ক নেই, হ্যাঁ, যে বাড়ির মধ্যে একটা খুব ভালো পরিবেশ নেই, সে দেখা যাচ্ছে যে তাকে নেশাসক্ত করা, তাকে টার্গেট করা, হ্যাঁ, সবচেয়ে বেশি সহজ। তো এর জন্য পজিটিভ থিঙ্কিং করাতে হবে, একদম, যে আমরা সবসময় পজিটিভভাবে ভাববো। হ্যাঁ, বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে একটা নেগেটিভ কিছু ভাবনা থাকে এবং সেখান থেকে সে রিভোল্ট করতে থাকে। হ্যাঁ, আপনি দেখবেন যে মা বাবাও যদি বকুনি দেয় আজকে আমি ভাত খাবো না, তো ভাত না খেলে কি হবে? হ্যাঁ, তো কেউ হচ্ছে যে এরকম বকুনি খেয়ে আরো বেশি নেশা করে নিল, হ্যাঁ, দেখবেন বাড়ি থেকে বেরিয়ে গেল, একদম ঠেকে চলে গেল আরো বেশি। তাহলে এই যে পজিটিভ থিঙ্কিংটা যে হ্যাঁ, সেটাও আরেকটা ইম্পর্টেন্ট। তো এর জন্য বলা হচ্ছে যে মেডিটেশন, যোগা কোর্সেস, হ্যাঁ, একদম, হ্যাঁ, মানে এইসব যত বেশি বাড়ানো যাবে, হ্যাঁ, সেটাই তাহলে নেশার বিরুদ্ধে একেবারে মোক্ষম নিদান হবে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা চর্চায় আলোচনা করছিলাম যে মাদক বিরোধী এবং মাদক পাচারের বিরুদ্ধে যে অভিযানগুলো নেওয়া হয়, যে সামাজিক প্রেক্ষাপটকে সবসময় আলোচনায় ধরা হয়, সেটা ত্রিপুরার দিক থেকে ঠিক কীরকম, এবং আলোচনা করছিলেন আমাদের সাথে ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী জয়ন্ত ভট্টাচার্য, এবং উনি ওনার আলোচনায় তুলে ধরেছেন যে কিভাবে নেশা সামগ্রী আমাদের সমাজ ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে, এবং সমাজের বিভিন্ন সংগঠন অনুসংগঠনগুলো এর সাথে সম্পৃক্ত রয়েছে, এবং যুবক সম্প্রদায়ের যেই প্রস্ফুটিত মন, সেই মনকে কোথাও না কোথাওভাবে দূষিত করে সেটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা, তাদের মুনাফা তারা লুফে নিচ্ছেন। কিন্তু এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা একেবারেই ভেঙে যাচ্ছে, এবং
এই ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে কীভাবে ঠিক করা যায়, তার প্রতিষেধক কী, সেটাও শ্রী ভট্টাচার্য উনি ওনার আলোচনায় তুলে ধরেছেন। অনুষ্ঠান শেষ করার আগে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চর্চায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।